উজ্জ্বল, অজয়, সৌরভ, মানব এবং গোবিন্দ নামে রুক্মিণী দেবীর 5 ছেলে ছিল। রুক্মিণী দেবী 2 মাস আগেই একই সঙ্গে তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ছেলের বিয়ে দিয়েছিল। রমা, ঈশিতা এবং অহনা তার 3 বৌমায় সরকারি চাকরি করত। তারা চাকরি করায় সংসারের কাজকর্ম থেকে তারা বিরত থাকত, তাই তাদের শাশুড়ি মা রুক্মিণী দেবীকে সংসারের সমস্ত কাজকর্ম করতে হতো। এরকম ভাবে সময় কাটছিল। একদিন রুক্মিণী দেবী একজন ঘটক মশাইকে বাড়িতে ডাকে। আপনি কেমন মেয়ে চাইছেন বলুন? আপনার বৌমাদের মতো চাকরি করা মেয়ে চাই, তাই তো? না না, একদমই নয়। আমার 3 বৌমাই চাকরি করে। বাড়িতে 3-3টে বৌমা থাকা সত্ত্বেও বৃদ্ধ শাশুড়ি মাকে সংসারের সব কাজ করতে হচ্ছে। এই বয়সে আমার শরীর একদম চলে না। আমি যদি আমার বাকি 2 ছেলের জন্য চাকরিওয়ালা মেয়ে খুঁজি, তাহলে তো আমার উপর কাজের বোঝা আরো বেড়ে যাবে। তাই জন্য আমি সংসারী ঘরোয়া 2টো মেয়েকে খুঁজছি, যাদের সঙ্গে আমি আমার বাকি 2টো ছেলের বিয়ে দেব। তাহলে তো খুবই ভালো হলো। আমার কাছে ঘরোয়া সুশীল সংস্কারী মেয়ে অনেকেই আছে। তবে হ্যাঁ, মেয়েগুলো কিন্তু গ্রামের মেয়ে, খুব বেশি শিক্ষিত নয়, তবে সংসারের কাজকর্মের দিক থেকে খুবই এগিয়ে। না না, আর শিক্ষিত মেয়ে চাই না আমার। 3 জনকে নিয়ে আমি যে কি জ্বালাই ভুগছি। শিক্ষিত না হলেও হবে, শুধুমাত্র ঘরোয়া কামকাজি মেয়ে হলেই চলবে। ঘটক মশাই কিছুদিনের মধ্যেই রুক্মিণী দেবীকে তার পছন্দ মতো 2টি মেয়ের সন্ধান দেয়। পাপিয়া এবং ফাল্গুনী দুজনেই গ্রামের সহজ সরল সাদাসিধে মেয়ে ছিল। পারিবারিক আর্থিক অক্ষমতার কারণে তারা বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি, কিন্তু তারা খুবই সংস্কারী ছিল। তাই রুক্মিণী দেবী তাদের দুজনকে ভীষণ পছন্দ করে। ইস, আপনার পছন্দ এত বাজে আমরা জানতাম না। আমরা যাই সরকারি চাকরি করি, সমাজে আমাদের একটা আলাদাই পরিচয় আছে। আর আপনি আমাদের বাড়িতে ওরকম 2টো অশিক্ষিত মূর্খ গ্রামের মেয়েকে বৌমা করে নিয়ে আসবেন? আপনি ভাবলেন কি করে বলুন তো? সত্যি আমার তো ভেবেই লজ্জা লাগছে যে আমি কিভাবে সমাজে ওদের পরিচয় দেব। আপনি বলুন না, আমি আমাদের মতোই মেয়ে খুঁজে বের করছি। আপনার 5 বৌমায় চাকরি বাকরি করবে, আপনার ফ্যামিলির একটা আলাদাই মান সম্মান বাড়বে। এই যুগে অশিক্ষিত মূর্খ মেয়েদেরকে কেউ বিয়ে করে বলুন তো? আমি আমার ছেলেদের কার সঙ্গে বিয়ে দেব আর কার সঙ্গে দেব না সেটা আমি ঠিক করব, আর আমার ছেলেরা ঠিক করবে। ওদের এই বিয়েতে কোনো আপত্তি নেই, আর আমি এই বিয়েতে খুবই খুশি। তাই তোমাদের মতামত আমার কাছে কোনো রকম ভাবে গুরুত্বপূর্ণ নয়। আপনি এরকম ভাবে আমাদেরকে ইনসাল্ট করতে পারলেন? আপনি কি আমাদের জাতা মেয়ে মনে করেছেন নাকি? আমরা সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান। আমাদের কারোর উপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নেই। তাই আমরা কারোর কথা শুনে চলতে পছন্দ করি না। ওকে, আপনি আপনার ছেলেদের যার সঙ্গে ইচ্ছা বিয়ে দিন, কিন্তু আমরা 3 জনে এই বিয়েতে থাকতে পারবো না। এই বলে রমা, ঈশিতা এবং অহনা তাদের শাশুড়ি মায়ের উপর রাগ করে সেখান থেকে চলে যায়। রুক্মিণী দেবী কোনো কিছুর পরোয়া না করে পাপিয়া এবং ফাল্গুনীকে তার বাড়ির বৌমা করে নিয়ে আসে। পরের দিন থেকে পাপিয়া এবং ফাল্গুনী তাদের সংসারের সমস্ত দায়িত্ব নিপুণভাবে পালন করতে থাকে। তারা সংসারের সমস্ত কাজ করার পাশাপাশি তার চাকুরিজীবী 3 জায়ের ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা এবং তাদের জন্য রান্না বান্না করা, টিফিন তৈরি করা সবই করত। কিন্তু তবুও রমা, ঈশিতা এবং অহনা চাকরি করত বলে নিজেদেরকে নিয়ে সবসময় অহংকার করত, আর তারা নানান রকম ভাবে পাপিয়া ও ফাল্গুনীকে অপমান করার চেষ্টা করত। পাপিয়া, ফাল্গুনী, এদিকে এসো। কোথায় শুনতে পাচ্ছ? এদিকে ডাকছি তো তোমাদের। হ্যাঁ দিদি বলো, তুমি ডাকছিলে আমাদের? হ্যাঁ, পাপিয়া আর ফাল্গুনী কাদের নাম? তোমাদের তো কানে কম শোনো নাকি? কটা বাজে? এখনো পর্যন্ত আমরা খাবার পেলাম না কেন? আজকে ছুটির দিন, একটা দিন আমরা বাড়িতে থাকি। সময় মতো যদি খাবার না পাই তাহলে কেমন লাগে? আরে এরা কি বুঝবে বলতো? সপ্তাহে 6 দিন আমাদেরকে বাইরে গিয়ে পরিশ্রম করতে হয়, অফিসের কাজকর্মের বোঝা বহন করতে হয়। এরা তো সবসময় বাড়িতে থাকে, কোনো কাজকর্ম নেই, খায় দায় আর ঘুমায়। আমাদের জায়গায় থাকলে এরা বুঝতে পারতো যে চাকরি করার কষ্ট কাকে বলে। না দিদি, আসলে আজকে অনেক কিছু রান্না করছি তো, তোমরা সবাই বাড়িতে আছো বলে তাই ভাবলাম ভালো মন্দ কিছু রান্না করি, সেই জন্যই রান্না করতে গিয়ে দেরি হয়ে গেল। তোমরা এদের উপর রাগ দেখাচ্ছ কেন? তোমরা কিসের অধিকার ফলানোর চেষ্টা করছো? আজকে ছুটির দিনে তোমরা বাড়িতে আছো, এরা তো সবসময় রান্না করে। আজকে তোমরা 3 জনে রান্না করতে পারলে না? আমরা রান্না করব? আমরা বাইরে গিয়ে টাকা ইনকাম করে আনবো, আর আপনি আমাদেরকে রান্না করতে বলছেন? ভুলে যাবেন না, এই সংসারে আমরা 3 জনই টাকা দিই। আমরা বসে বসে খাচ্ছি না,
বসে বসে তো এরা দুজনে খাচ্ছে। যেহেতু বাইরে ঘাটে কাজ করতে যায় না এরা, সুতরাং এদের কাজ হচ্ছে বাড়ির কাজ করা। আর এরা কি বা করে বলুন তো? দুটো বাসন মাজে আর রান্না করে, এতে এদের এত ঘ্যাম আসে কোথা থেকে? দিদি, তোমরা ঝগড়া করো না, আসলে ভুলটা আমাদেরই। সত্যিই তো, তোমরা সব সময় বাইরে থাকো, আজকে ছুটির দিনে তোমাদেরকে সময় মতো খাবার দেওয়া উচিত ছিল। আমি এখনই তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। মা, আপনি মাথা গরম করবেন না, চলুন। দেখেছো, দেখে শেখো, এটাকেই বলে সংস্কার। তোমরা চাকরি করো বলে তোমাদের মাটিতে পা পড়ে না। সব সময় তোমরা অহংকারে ডুবে থাকো, একদিন সময় আসলে সব বুঝতে পারবে। এই বলে রুক্মিণী দেবী সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন রমা অফিস থেকে বাড়িতে ফোন করে। পাপিয়া রমার ফোনটা ধরে। হ্যালো, হ্যাঁ পাপিয়া, শাশুড়ি মাকে ফোনটা দাও। মা তো এখন বাড়িতে নেই, মা পিসিমাদের বাড়িতে গেছে। বাড়িতে শুধু আমি আর ফাল্গুনি আছি। কি দরকার বলো? তুমি করতে পারবে? আসলে আমি আজকে ফাইল বাড়িতে রেখে চলে এসেছি। ওই ফাইলে আমার ইম্পর্টেন্ট পেপার আছে, পেপারগুলো আমার খুব দরকার। তুমি কি ফাইলগুলো আমার অফিসে এনে দিতে পারবে? ব্যাস, মাত্র এইটুকু কাজ? আরে আগে বলবে তো। ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই তোমার অফিসে যাচ্ছি। আরে আরে, ফাইলটা কোথায় আছে সেটা তো জিজ্ঞাসা করো। যা, ফোনটা রেখে দিল। কোনো কথা না শুনেই কেন যে ফোনটা কেটে দেয়, জানি না কোন ফাইল নিয়ে আসবে। আর একবার ফোন করি। রমা সঙ্গে সঙ্গে পাপিয়াকে আবার ফোন করে, কিন্তু পাপিয়া ততক্ষণে সেখান থেকে চলে গিয়েছিল। পাপিয়া তাড়াতাড়ি করে রান্নাঘরে যায়। তখন ফাল্গুনি রান্নাঘরে কিছু কাজ করছিল। এই ছোট, তাড়াতাড়ি করে ফয়েল পেপার দে তো। রমা দিদি ফোন করে বলল দিদির ফয়েল পেপার খুব দরকার। আমাকে ফয়েল পেপার নিয়ে এখনই অফিসে যেতে বলল। দিদি ফয়েল পেপার নিয়ে অফিসে যেতে বলেছে? দাঁড়াও, আমি এখনই দিচ্ছি। এই নাও ফয়েল পেপার। পাপিয়া ফয়েল পেপারগুলো নিয়ে রমার অফিসে এসে উপস্থিত হয়। দিদি, এই নাও তোমার ফয়েল পেপার। আচ্ছা দিদি, বলছি যে তোমার অফিসে কি রান্না বান্না হয়? তুমি ফয়েল পেপার নিয়ে কি করবে? আমি কিন্তু এটা এখনো বুঝতে পারলাম না। পাপিয়ার কথা শুনে এবং তার হাতে ফয়েল পেপার দেখে রমা অবাক হয়ে যায়। রমার সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত রমার বাকি কলিগগুলো ভীষণ পরিমাণে অবাক হয়। তুমি কি পাগল নাকি? আরে আমি ফয়েল পেপার বলিনি, আমি বলেছিলাম আমার ঘরে একটা ফাইল আছে। ফাইল। ওই ফাইলে কিছু পেপার ছিল। পেপার ডকুমেন্টস, কাগজ ছিল, কাগজ। তুমি অশিক্ষিত জানতাম, কিন্তু এতটা মূর্খ আমি জানতাম না। তোমার জন্য আজকে সবার সামনে আমার অপমান হলো। চলে যাও এখান থেকে। রমা পাপিয়াকে খুবই উল্টোপাল্টা কথা বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। পাপিয়া মন খারাপ করে বাড়ি ফিরে আসে। সন্ধ্যাবেলা বাড়িতে এসে রমার সঙ্গে সঙ্গে ঈশিতা ও অহনা পাপিয়াকে আরো অনেক কথা শোনাতে থাকে। এই দেখে রুক্মিণী দেবী খুবই রেগে যায়। তোমরা একে এত কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, আরে ভুল করে ফেলেছে, বুঝতে পারিনি। ফাইল আর পেপারের কথা বলেছো, এ ফয়েল পেপার ভেবেছে। এই নিয়ে এত বেশি চেঁচামেচি করছো কেন? সবাই কি তোমাদের মতো শিক্ষিত নাকি? হ্যাঁ, এই জন্যই তো আমরা বলেছিলাম যে আমাদের মতো চাকরিজীবী মেয়েকে এই বাড়ির বৌমা করে আনুন। আপনি তো এখনো পর্যন্ত স্বীকার করছেন না। এদের দুজনকে এই বাড়ির বৌমা করে এনে আপনি ভুল করেছেন। এরা যতই ভুল করুক না কেন, আপনি তো সবসময় এদের গুণগান করেই যান। হ্যাঁ, আমি এদের গুণগান করি, আর আমি এদের গুণগান করব, কারণ এরা আমার মনের মতো। তোমরা চাকরি বাকরি করো ঠিক আছে, প্রতিটা মেয়েকেই জীবনে কিছু না কিছু করা দরকার, কিন্তু তোমরা চাকরি করার সঙ্গে সঙ্গে নিজেদেরকে নিয়ে সবসময় অহংকার করো। এটাই তোমাদের বাজে স্বভাব। রুক্মিণী দেবীর কথা শুনে রমা, ঈশিতা এবং অহনা খুবই রেগে যায়। তারা রাগ করে সেখান থেকে চলে যায়। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। একদিন সকালবেলা ঈশিতা খুবই চেঁচামেচি করতে থাকে। পাপিয়া, ফাল্গুনি, এখানে এসো। কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো বলছি। হ্যাঁ দিদি, বলো কি হয়েছে? এত চেঁচাচ্ছ কেন? আজকে সকালবেলা আমার রুম পরিষ্কার করতে কে গিয়েছিল, তুমি নাকি ফাল্গুনি? তোমার ঘর পরিষ্কার করতে তো আজকে আমি গিয়েছিলাম দিদি। কেন, কি হয়েছে বলো তো? ঘর সাফাই করতে গিয়ে হাত সাফাই করে ফেলেছো। আমার ঘরের টেবিলের উপর 10,000 টাকা দামের একটা ওয়াচ ছিল। ওয়াচটা কোথায় গেল? কি করেছো তুমি ওয়াচটা? ওয়াচ মানে কি দিদি? দেখো, বেশি ন্যাকামি করবে না বলে দিলাম। ওয়াচ মানে বোঝো না? ও, তোমরা তো মূর্খ, তোমরা বুঝবে না, এটাই স্বাভাবিক। আমি হাত ঘড়ির কথা বলছি, হাত ঘড়ি। কি করেছো? আর কি চুরি করেছো আমার ঘর থেকে? আজকে তো আমার চোখে পড়লো বলে আমি বুঝতে পারলাম।
আমার অত দামি হাত ঘড়িটা কোথায় লুকিয়ে রেখেছো? কি বলছো কি দিদি? আমি তোমার হাত ঘড়ি কেন নেব? আমি তো টেবিল পরিষ্কার করেছিলাম, কিন্তু টেবিলের উপর কোনো হাত ঘড়ি রাখা ছিল না, বিশ্বাস করো। আর আমি নিজেদের বাড়ির জিনিস কেন চুরি করব? কেন আবার? টাকার লোভে। তোমরা তো টাকা ইনকাম করো না, আর তোমার বরের ইনকামও বেশি নয়, তাই জন্য তো আমাদের টাকার প্রতি লোভ তোমাদের। সব সময় তো ওত পেতে বসে থাকো যে আমাদের কাছ থেকে কি কি হাতিয়ে নেওয়া যাবে। তাই জন্য তো আমাদের ঘর পরিষ্কার করার বাহানায় আমাদের ঘরে ঢোকো। আজকে তুমি ধরা পড়ে গেছো। বিশ্বাস করো দিদি, আমি কখনো তোমার ঘর থেকে কিচ্ছু চুরি করিনি। আমার বরের ইনকাম কম হতে পারে, আমি টাকা ইনকাম করি না ঠিকই, কিন্তু আমি কখনোই তোমাদের টাকার প্রতি লোভ করিনি। বৌমা, তুমি কেঁদো না। আমি জানি তুমি এই নোংরা কাজটা কখনোই করতে পারো না। আমার তোমাদের উপর পুরো বিশ্বাস আছে। আপনি সবসময় আপনার মূর্খ বৌমাদেরই সাপোর্ট করেন। এছাড়া আমার ঘরে আজকে আর কেউ ঢোকেনি, আর আমার ওয়াচটা এই ফাল্গুনি চুরি করেছে। ফাল্গুনি, ভালোই ভালোই আমার ওয়াচটা দিয়ে দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডেকে তোমার ঘর সার্চ করতে বলবো। তুমি যা ইচ্ছা করতে পারো, কিন্তু আমি চুরি করিনি। ঠিক আছে, দাঁড়াও। তুমি এমনি শুনবে না, তাই তো? আমি এখনই পুলিশকে ফোন করছি। এই বলে ঈশিতা পুলিশকে ফোন করতেই যাচ্ছিল, তখনই সেখানে রমা চলে আসে। কি হলো, এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? এই ঈশিতা, এই নে তোর ওয়াচ। আমি এটা কালকে রাতে তোর ঘর থেকে নিয়ে গিয়েছিলাম। আমি তোর ঘড়িটা পরে ফটো তুলে আমার বোনকে সেন্ড করেছিলাম। ওর জন্মদিন তো, ওর জন্মদিনে আমি এরকমই একটা ঘড়ি ওকে গিফট করব। ওর ঘড়িটা খুব পছন্দ হয়েছে, তুই আমার বোনের জন্য একটা অর্ডার করে দিবি তো। রমার কথা শুনে ঈশিতা অবাক হয়ে যায়। ও, ওয়াচটা তোমার কাছে ছিল? ফাল্গুনি, সরি রে, আমি তোর উপর সন্দেহ করেছি। প্লিজ কিছু মনে করিস না। কেন কিছু মনে করবে না? ফাল্গুনি তোমাকে ক্ষমা করে দিলেও আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আজ থেকে পাপিয়া কিংবা ফাল্গুনি, এদের মধ্যে কেউই তোমাদের কোনো কাজ করবে না। তোমাদের জন্য রান্না করা, ঘর পরিষ্কার করা, তোমাদের টিফিন বানানো, জামা কাপড় কাচা, কোনো কিছুই এরা করবে না। আমি আজ থেকে তোমাদের তিনজনের সংসার আলাদা করলাম। না না মা, এমন করবেন না, আসলে আমি ভুল করেছি। তোমাদের ভুলের কোনো ক্ষমা নেই। এত অহংকার তোমাদের কেন? চাকরি করো বলে? তোমরা চাকরি করে তোমাদের বেতন পাও, কিন্তু পাপিয়া আর ফাল্গুনি সকাল থেকে রাত পর্যন্ত এই সংসারের জন্য, তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে, কোনো রকমের ছুটি ছাড়াই। এদের কোনো বেতন নেই। বেতন হিসেবে এরা কি পায়? অপমান আর অপমান। রুক্মিণী দেবীর কথা শুনে রমা, ঈশিতা ও অহনার মাথা লজ্জায় নিচু হয়ে যায়। তারা আজকে প্রথমবার পাপিয়া ও ফাল্গুনির ভূমিকা তাদের সংসারে কতটা সেটা বুঝতে পেরেছিল। তারা হাত জোর করে রুক্মিণী দেবী সহ পাপিয়া আর ফাল্গুনির কাছে ক্ষমা চায়। আমরা আর কোনোদিনও তোদের অপমান করব না, আমাদের তিনজনকে ক্ষমা করে দে, আমরা তো তোদের বড় দিদির মতো বল। পাপিয়া ও ফাল্গুনি তাদের বড় তিন যাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তারা তিনজন নিজেদেরকে পরিবর্তিত করে ফেলে। তারা যতটা সম্ভব সংসারের কাছে পাপিয়া ও ফাল্গুনিকে সাহায্য করতে শুরু করে। পালক পনির আমার ছেলে সবচেয়ে বেশি ভালোবাসে। আজকে আমি পালক পনিরই বানাবো। আমার হাতের রান্না অনেকদিন খাইনি তো, হয়তো এমন রোগা হয়ে যাচ্ছে, তাই জন্য। রোজ রোজ কি ওসব 1 চামচ তেলে 1 কিলো রান্না করলে খাওয়া যায়? জোয়ান ছেলে, কোথায় হাড়ি হাড়ি ঘি খাবে, মাখন খাবে তা নয়। আর ওর বা দোষটা কোথায়? বউ রান্না না জানলে ছেলেটা ভালো মন্দ খাবে কিভাবে? নূপুর রান্না করতে করতে তার শাশুড়ি মায়ের সব কথা শুনতে পায়। সে তার শাশুড়ি মায়ের কথার উত্তরে বলে, করুন মা, আপনার যত ইচ্ছা তেল, নুন, চিনি, ঘি যা মন চাই ব্যবহার করুন। আমাদের সবার মেডিক্লেম করা আছে। আপনার খাবার খেয়ে হার্ট অ্যাটাক হলে আমরা আপনাকে হসপিটালে নিয়ে গেলে অনেক কম খরচে আপনার চিকিৎসা হয়ে যাবে। আর আমিও আজকে আমার স্বামীর পছন্দের খাবারই বানাচ্ছি, দেখি ও কোন খাবারটা আগে খায়, আমার বানানো চিকেন কষা নাকি আপনার 2 বোতল তেল দিয়ে রান্না করা তরকারি খাবে। হ্যাঁ, দেখাই যাবে ও কার বানানো খাবারটা আগে খায়। যেটা আগে খাবে তার মানে সেটা ওর বেশি পছন্দের, আর যে বানিয়েছে তাকেও বেশি ভালোবাসে। তারা রান্নাঘরটিকে একদম প্রতিযোগিতার ময়দান বানিয়ে ফেলেছিল। কিছুক্ষণ পর আকাশ বাড়িতে এলে তারা খাবার টেবিলে সমস্ত রকম খাবার সাজিয়ে রাখে, কিন্তু আকাশকে বলে না কোনটা কার বানানো খাবার। আকাশ সারা টেবিল জুড়ে নিজের পছন্দের খাবার দেখে খুবই আনন্দ পায়। তারা সবাই টেবিলে একসঙ্গে খেতে বসে পড়ে।
তোমরাও খাও চুপচাপ করে, বসে আছো কেন? শুধু আমার জন্য এত কিছু বানিয়েছো নাকি? খাও খাও, তোমরাও শুরু করো। আজ তো দেখছি আমার সবই পছন্দের খাবার হয়েছে, কোনটা ছেড়ে যে কোনটা খাবো। মিনতি দেবী আর নূপুর দুজনেই এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, আমার বানানো খাবারটাই আগে তোল বাবু, আমাকে এই শয়তান মেয়েটার কাছে হাঁটতে দিস না। এমনিতেই আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, আর আজকে এ যদি জিতে যায় তাহলে তো এর পা মাটিতেই পড়বে না। আমার বাবা মা আমাকে অনেক বিশ্বাস করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে, সেই বিশ্বাস ভেঙে তুমি যদি আমাকে হারিয়ে এই শয়তান বুড়িকে জিতিয়ে দাও তাহলে আজকে আমি বাড়ি ছেড়েই চলে যাব। এরা আমার দিকে এইভাবে দেখছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। খেতে বসে কিছু এদিক ওদিক হলে তো আবার এদের যুদ্ধ লেগে যাবে। সব তো আমারই পছন্দের খাবার, খাওয়া ছেড়ে উঠতেও তো পারছি না, আবার খেতেও তো ভয় লাগছে। কি যে করি। এই বলে সে নূপুরের বানানো চিকেন কষাটাই আগে মুখে তোলে আর নূপুর আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে, আমি জানতাম আকাশ তুমি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসো। আই লাভ ইউ টু। আকাশের কিছু বুঝে ওঠার আগেই মিনতি দেবী বলে, আমি জানতাম আজকালকার ছেলেরা বিয়ের পর বদলে যায়, কিন্তু আমার ছেলেটাও এমন বদলে যাবে আমি কল্পনাও করিনি। এই দুদিনের আশা মেয়ের কাছে তুই আমাকে আজকে হারিয়ে দিলি বাবা। এরপর না হয় আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিস। আকাশ কিছুই বুঝে উঠতে পারে না যে হঠাৎ তার এক টুকরো মাংস খাওয়ার পর এমন কি হলো। কিন্তু এই ঘটনা আকাশের জীবনে নতুন কিছু নয়। যেদিন থেকে বিয়ে করেছে তারপর থেকেই তার জীবনে এসব রোজকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকদিন মা এবং বউয়ের টানাটানিতে তার জীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে। সকালবেলা আকাশের ঘুম ভাঙে ঝগড়ার আওয়াজে এবং রাত্রিবেলা ঘুমাতে যায় ঝগড়া শুনেই। এসব নিয়ে সে যতভাবে মাথা ঘামাবে না ততই তার মা এবং স্ত্রী বেশি করে মাথা ঘামানোর মতো ব্যবস্থা করে দেয়। তার অবস্থা দেখে তার অফিসের লোকজনও দুশ্চিন্তা করত। কিরে আকাশ, এই তো কদিন হলো বিয়ে হয়েছে, আর তাতেই তোর মুখের অবস্থা এমন হলো কেন? আবার আজও মা বউয়ের ঝগড়া হয়েছে নাকি? তুই চুপচাপ এসব সহ্য করিস না, ওদেরকে বোঝা যে ওরা ভুল করেছে। তা না হলে ওরা বুঝবে কিভাবে বলতো? ওরা কিছুতেই বুঝবে না ভাই, ওরা কেউ কাউকে সাহায্যই করতে পারে না। একজন বুনো ওল তো আরেকজন বাঘা তেঁতুল। তাও যদি মানতাম যে আমি নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছি, তাই হয়তো মায়ের নুপুরকে বা নুপুরের মাকে পছন্দ হচ্ছে না, কিন্তু এটাও তো নয়, নুপুরকে তো মাই পছন্দ করে নিয়ে এসেছে। এই বলে মুখ ছোট করে আকাশ কি যেন ভাবতে থাকে। বিভাসও আর কিছুই বলে না, কিন্তু আকাশের কাজে মন বসে না। তার উপর আগের দিন রাতে তার মা রান্না করার প্রতিযোগিতায় হেরে গিয়ে খুবই দুঃখ পেয়েছে। এটা ভেবে আকাশের আরো দুঃখ হয়। আমার জন্য মা কাল খুব কষ্ট পেয়েছে। বয়স্ক মানুষ এত কষ্ট করে রান্না করলো, আর আমি মাংসটা আগে খেয়ে মাকে হারিয়ে দিলাম। কিন্তু মাংস আগে না খেয়ে পনিরটা খেলেও কি আমার অবস্থার উন্নতি হতো? আমার পরিস্থিতি তখনও তো একই থাকতো। থাক সেসব কথা, আমি বড় গাছ বাড়ি যাওয়ার সময় মায়ের জন্য কচুরি কিনে নিয়ে যাব। মা তো কচুরি খেতে খুবই ভালোবাসে। দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। আকাশ কাজ শেষ করে কচুরি নিয়ে বেশ দেরি করেই বাড়ি ফেরে। তার বাড়ি ফেরার পরেই নূপুর তার উপর চিৎকার করতে শুরু করে। এই তোমার ফেরার সময় হলো? নতুন বিয়ে করা বউটা সারাদিন বাড়িতে একা একা থাকে, তাকে তো কখনো ঘুরতে নিয়ে যাও না। এদিকে নিজে অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে বাড়ি ফিরলে। আরে আমার কথাটা শোনো আগে। কি শুনবো তোমার কথা? তুমি কি বলবে আমার জানা আছে। এটাই বলবে তো রাস্তায় জ্যাম ছিল, জ্যাম থাকলেও তোমার অফিস থেকে বাড়ি আসতে 1 ঘন্টা লেট হতো না, আর লেট হচ্ছিল যখন তখন হেঁটে চলে আসতে পারতে। এই মেয়ে, কেন গো? আমার ছেলে অত দূর থেকে হেঁটে আসবে কেন? সারাদিন অফিসে কাজ করবে আর হেঁটে হেঁটে বাড়ি ফিরবে? আমার ছেলেটা বুলেট গাড়ি এত পছন্দ করে, তোমার বাবা তো দিল না। গাড়িটা থাকলে অন্তত তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারতো। দেখুন মা, আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, যৌতুক যৌতুক করে আমাকে বিরক্ত করবেন না। যৌতুক নেওয়া কিন্তু একটা অপরাধ, আর তার উপর আমার বাবা মায়ের সবচেয়ে বড় সম্পদ তো আমি। আমাকে তো দিয়েছে, তাতেও আপনার হচ্ছে না। শোনো বৌমা, মিনতি দেবীকে থামিয়ে আকাশ বলে, আরে মা তুমি শান্ত হও। আমি তোমার জন্য তোমার পছন্দের দোকান থেকে কচুরি আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে আসতে। এত ভিড় ছিল দোকানে, কি বলবো বলো? এই বলে আকাশ কচুরির প্যাকেটটা তার মায়ের হাতে দেয়। এর ফলে নূপুর অনেক বেশি পরিমাণে রেগে যায়। আচ্ছা আকাশ, আমি কি খেতে ভালোবাসি তুমি জানো? আমাকে জিজ্ঞাসা করনি কখনো, আর আজকে মায়ের পছন্দের খাবার নিয়ে এসে আমার সামনেই মাকে দিচ্ছ। এভাবেই মা ছেলে মিলে আমাকে বিরক্ত করবে বলে বিয়ে করেছো, তাই না? আমি সব বুঝতে পারছি এখন। আরে বাবা তা নয় নূপুর,
আমি তো সবার জন্যই এনেছি। মা কি এতগুলো খেতে পারবে বলো? নাকি তোমার মনে হয় মা আমাদের না খেয়ে নিজেই সব খাবে? নূপুর কোনো কথাই শোনে না, সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। এইভাবেই একজনকে খুশি করতে গেলে অন্যজন দুঃখিত হয়ে পড়তো। আকাশ কি করবে কিছুই বুঝে পেত না। মাঝে মাঝে আকাশ কোনো কথা বলতেও ভয় করত। শাশুড়ি বৌমার এই ঝামেলার মধ্যে পড়ে আকাশ খুবই অসহায় বোধ করে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন, আমার টিফিনটা কোথায় নূপুর? আমার তো বেরোনোর সময় হয়ে গেছে। কি হলো নূপুর, কই গেলে? ধুর বাবা, এরা কেউ কোনো কথাই বলে না। অন্য সময় তো মুখে ক্ষয় ফুটতে থাকে, আর দেখো এখন ডাকছি কেউ আসছে না। কি হয়েছেটা কি? এত চিৎকার করছো কেন? এখন মাকে ডাকতে পারছো না? দরকারের সময় নূপুর নূপুর, আর বাইরে থেকে পছন্দের মতো খাবার আনার সময় মা। বেশ চালাক তুমি না? আরে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার টিফিনটা দাও। সেই জন্যই তো এত ডাকছিলাম। আর মাকে খাবার এনে দিয়েছি, প্রায় 2 মাস তো হতে চললো, তুমি এখন ওটা নিয়ে পড়ে আছো? হ্যাঁ পড়ে আছি, কারণ আমার ইগো হার্ট হয়েছে। আর আজ থেকে আমি পারবো না টিফিন বানাতে। হয় নিজে বানিয়ে নেবে, আর না হয় তোমার মাকে বানিয়ে দিতে বলবে। এই কথা শুনে মিনতি দেবী সেখানে চলে আসে আর বলে, আমার ছেলে চাকরি করে টাকা বাড়িতে না আনলে আমাদের সংসার কে চালাবে? তোমার বাবা। আর তাছাড়া তোমার রান্নাই তো ওর সবচেয়ে ভালো লেগেছিল, তাই তো সেদিন তোমার বানানো রান্না আগে খেয়েছিল। তাহলে আমি কেন এর জন্য রান্না করব? এই বলে তারা বউ শাশুড়ি দুজনে মিলে ঝগড়া করতে থাকে। বেচারা আকাশ টিফিন না নিয়ে অফিসে চলে যায়। লাঞ্চ টাইমে সবাই খেতে বসলে সে একা চুপ করে মুখ কাচুমাচু করে বসে থাকে। তাকে এমন সময় বসে থাকতে দেখে বিভা সেখানে আসে এবং তার নিজের টিফিন থেকে আকাশকে ভাগ করে খাবার খেতে বলে। আজও কি ঝামেলার কারণে টিফিন আনিসনি নাকি উপোস করে উপরওয়ালার কাছে প্রার্থনা করছিস যাতে বউ শাশুড়ির ঝগড়া থেমে যায়? এই বলে বিভাস হাসতে থাকে। হাসিস না বিভাস প্লিজ, যে কদিন বিয়ে হয়েছে বাড়িতে একটুও শান্তি পাইনি। এরা শুধু নিজেরা হার জিত নিয়েই পড়ে আছে। আমার কথা কেউ কখনোই ভাবে না। বউ তো দূরের কথা, আমার নিজের মাই আমার কথা ভাবে না। এইভাবে আমি আর কতদিন টানতে পারবো জানি না। বাড়িতে কত ভয় লাগে, খাবার খেতে ভয় লাগে, সবকিছুতে ভয় লাগে। মনে হয় একজনের খাবার খেলে আরেকজন কষ্ট পাবে। এই হয়েছে ঝামেলা। আকাশের অবস্থা দেখে খুবই খারাপ লাগে বিভাসের। আমার বাড়িতে আজ থেকে 2 বছর আগে একই অবস্থা ছিল রে। এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি না খেয়ে দিয়ে রোগা হয়ে গিয়েছিলাম আর ডিপ্রেশনের রোগী হয়ে গিয়েছিলাম। আমাকে ওই রকম অবস্থায় দেখার পর আমার মা বউয়ের দুজনেরই টনক নড়ে। আর তারপর থেকেই এতগুলো দিন কেটে গেল, কোনো অসুবিধা হয়নি। আমি জানি ভবিষ্যতেও হবে না, কারণ ওরা আমাকে ভালোবাসে। ওরা চাইবে না আবার আমি ওই রকম ভাবে কষ্ট পাই বা অসুস্থ হয়ে যাই। কিন্তু আমার তো ডিপ্রেশন নেই, আর আমার খেতেও বেশ ভালোই লাগে। আমি কিভাবে এই সমস্যা থেকে বেরোবো আমি নিজেই জানি না। আরে বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, তুই যে এত কেন বোকা? এই বলে বিভাস সেখান থেকে চলে যায়। আকাশ বুঝতে পারে তাকে ঠিক কি করতে হবে। সেদিন রাতে সে বাড়ি ফিরে এসে দেখে নূপুর ঘর মুছছে। সে দেখেও না দেখার ভান করে নূপুরের সদ্য মুছে রাখা ঘরের মধ্যেই জুতো পরে হেঁটে চলে যায়। এটা তুমি কি করলে আকাশ? তুমি দেখতে পেলে না আমি ঘরটা সবেমাত্র পরিষ্কার করলাম? তুমি কি চাও আমি সারাদিন কাজ করি? বিনা পয়সায় কাজের লোক পেয়েছো আমাকে? অনেক সহ্য করেছি। আর নয়, এমনিতেও আমাকে বাবা জোর করে বিয়ে দিয়েছিল। বাবা বলেছিল তুমি নাকি অনেক ভালো ছেলে, আমাকে অনেক খুশি রাখবে। কিন্তু কই, এবার আমার বাবাকে সব জানাতেই হবে। ছেলেটা বাড়িতে আসতে পারলো না, আর এই মেয়েকে দেখো, কোনো শিক্ষা দীক্ষা না থাকলে যা হয় আর কি। কোথায় স্বামীটাকে একটু জল দেবে, চা করে দেবে তা নয়, বাবাকে বলে দেওয়ার হুমকি দিচ্ছে। এভাবে তাদের শাশুড়ি বৌমা চুলোচুলি আবার শুরু হয়ে যায়। কিন্তু এবারে আকাশ আর তাদেরকে থামাতে আসে না। শাশুড়ি বৌমা এই দেখে দুজনেই অবাক হয়। তারা আকাশকে খেতে ডাকতে গিয়ে দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা আকাশ অফিস থেকে ছুটি নেয়। সে না কিছু খেতে চায় আর না কারো সঙ্গে কথা বলে। সে হয় সারাদিন চুপচাপ নিজের মতো একা একা বসে থাকে, আর না হয় ঘুমিয়ে থাকে। তার এই অবস্থা দেখে মিনতি দেবী আর নূপুর দুজনেই ভয় পেয়ে যায়। তারা বাড়িতে ডাক্তার ডেকে আনে। ডাক্তার এসে আকাশের চেক আপ করতে থাকে। ডাক্তার বাবু, আমার স্বামীর কি হয়েছে? ও ঠিক হয়ে যাবে তো? ওকে আগে কখনো এমন ভাবে দেখিনি। আমার তো খুব ভয় করছে। হ্যাঁ ডাক্তার বাবু, আমারও খুব চিন্তা হচ্ছে। ছেলেটা নিজের পছন্দের খাবার দেখেও খেতে চাইছে না, অফিসে যাচ্ছে না, শুধু একা একা বসে বসে আকাশ পাতাল ভাবছে। বুঝতেই পারছি, উনি বেশ ভালো রকমের ডিপ্রেশনে আছেন। এরকম চলতে থাকলে উনি না খেয়ে দিয়ে অসুস্থ হয়ে আরো অসুস্থ হয়ে পড়বেন, আর তার ফল আরো খারাপ হতে পারে। একটা মানসিক রোগ অন্যান্য শারীরিক অসুস্থতার চেয়েও বেশি খারাপ। ওনাকে খাবার খেতে হবে, তা না হলে ওষুধ খেতে পারবেন না।
শুধু ওষুধেই হবে তো ডাক্তারবাবু, নাকি আরো কিছু করতে হবে? যা যা করণীয় আপনি বলুন, আমরা সব করব। সব থেকে দরকারি জিনিস যেটা আপনাদের করতে হবে সেটা হলো বাড়িতে একটা বন্ধুত্বপূর্ণ খুশির পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে উনি সবসময় হাসি খুশি থাকেন। কোনো রকম চিন্তা হলেই আবার এই অসুখ ফিরে আসতে পারে। মিনতি দেবী এবং নূপুর বুঝতে পারে হয়তো তাদের ঝগড়ার কারণেই আজকে আকাশের এই অবস্থা, তাই তারা নিজেদের মধ্যে আর কখনো ঝগড়া করে না। শাশুড়ি বৌমা একদম বন্ধুর মতো হয়ে ওঠে এবং একসঙ্গে আকাশের সেবা করে। তাদের পরিবারে আর কোনো রকম অশান্তি থাকে না। আকাশ মনে মনে খুবই খুশি হয় আর ভাবে, থ্যাংক ইউ বিভাস, তোর জন্য আজ এতগুলো দিন পরে একটু শান্তিতে ঘুমোতে পেরেছি, শান্তিতে সংসার করতে পারছি। তোর এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না।